সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমি তোমাদের সঙ্গে শুরু করব দশম শ্রেণীর সদৃশতার চ্যাপ্টার। সদৃশতা দশম শ্রেণীর বইতে 233 পৃষ্ঠা থেকে আছে। সদৃশতার ইংরাজি হচ্ছে সিমিলারিটি, আর সদৃশ্য কথাটার ইংরাজি হচ্ছে সিমিলার। তাহলে যে কোনো দুই বা তার অধিক বস্তু সদৃশ বলতে আমরা কি বুঝি? যেমন ধরো, তোমাকে বলা হলো স্কুলে যে তোমার ছবি লাগবে, একটা লাগবে স্ট্যাম্প সাইজ, একটা পাসপোর্ট সাইজ, আর একটা পোস্টকার্ড সাইজ। তাহলে তিনটে সাইজের, অর্থাৎ বিভিন্ন আকারের ছবি, কিন্তু তোমার আকৃতি একই থাকছে। তাহলে তোমার যে 3 রকমের ছবি, এই ছবিগুলো কিন্তু পরস্পর সদৃশ। কিন্তু তোমার 5 বছর বয়সের ছবি আর তোমার 12 বছর বয়সের ছবি, সেই দুটো কিন্তু কখনোই সদৃশ হবে না। কারণ 5 বছর বয়সে তোমার যে আকৃতি আকার ছিল, আর 12 বছর বয়সে গিয়ে তোমার আকার আকৃতি চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু ছবি দুটো হবে অসদৃশ। তাহলে সদৃশ দেখতে গেলে আমাদেরকে আকার এবং আকৃতি দুটোই দেখতে হবে। যেমন ধরো, দুটো বিভিন্ন কোম্পানির পেন্সিল, তাহলে পেন্সিল দুটো দেখো একই রকম, দুটোই পেন্সিল, দুটো দিয়েই দাগ কাটা যায়, কিন্তু দুটোর চিত্র আলাদা, কারণ দুটো কোম্পানির দুটো পেন্সিল দু রকম। তাহলে এখানে পেন্সিল দুটো কিন্তু অসদৃশ পেন্সিল। আবার দেখো, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমি যদি দুটো বৃত্ত অঙ্কন করি, বৃত্ত দুটো কিন্তু একদম একই আকৃতির এবং একই সাইজের হবে, অর্থাৎ আকার ও আকৃতি এই দুটো জিনিসের ওপর আমাদের কিন্তু খুব জোর দিতে হবে সদৃশতার ক্ষেত্রে। তখন বৃত্ত দুটোকে আমি বলবো সদৃশ। আবার মজার ব্যাপার দেখো, আমি দুটো সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, একটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, আরেকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এক্ষেত্রে ত্রিভুজ দুটো কিন্তু দেখো প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি। যেহেতু সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এ কোণ A1 কোণের সাথে সমান, বি কোণ B1 কোণের সাথে সমান, আর সি কোণ C1 কোণের সাথে সমান হচ্ছে। দেখো এখানে আমি দেখিয়ে দিয়েছি। তাহলে ত্রিভুজ দুটো কিন্তু সদৃশ। তাহলে তোমরা এবার প্রশ্ন করবে যে সদৃশ আর সর্বসম এই দুটোর মধ্যে কি সম্পর্ক? সদৃশ হলেই কি সর্বসম হয়, না সদৃশ আর সর্বসম কথা দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? সদৃশ হলেই কিন্তু সর্বসম হবে না। তার কারণ সর্বসম হতে গেলে একদম হুবহু একই রকম হতে হবে, আর সদৃশর ক্ষেত্রে কিন্তু তা নয়। তাহলে ত্রিভুজ দুটো এখানে কিন্তু সদৃশ, কিন্তু সর্বসম নয়, কারণ বাহুগুলোর দৈর্ঘ্য আলাদা আছে। এটা মনে রাখতে হবে যে সর্বসম হলেই সদৃশ হয়, কিন্তু সদৃশ হওয়া মাত্রেই সর্বসম হয় না। সদৃশ হলে সেটা সর্বসম হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সর্বসম হলে সেটা সদৃশ হবেই। এটা দেখানোর পর আমি বলবো যে শুধু ত্রিভুজের ক্ষেত্রে নয়, যে কোনো সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রেই তারা সদৃশ কখন হবে? যখন তাদের অনুরূপ কোণগুলো সমান হয় আর অনুরূপ বাহুগুলো সমান অনুপাতে থাকে, অর্থাৎ বাহুগুলোর অনুপাত যখন সমান সমান হবে। দেখো, যখন AB বাই A1 B1 equal to BC by B1 C1 equal to CD by C1 D1 equal to DA by D1 A1, এই অনুপাতগুলো, অনুরূপ বাহুগুলো যখন সমান অনুপাতে থাকবে, তখন আমরা এই দুটো বর্গক্ষেত্র বা এই দুটো
একটা এখানে দেখো বর্গক্ষেত্র দুটো কিন্তু সদৃশ, কিন্তু এই যে বহুভুজ দুটো, এই বহুভুজ দুটো কিন্তু সদৃশ নয়, কারণ এখানে আছে 5টা বাহু আর এখানে 6টা বাহু। বাহুগুলোর মাপ একরকম হলেও কিন্তু এখানে একদম দেখতেই তারা অসদৃশ। এটা আমি তোমাদের বোঝানোর জন্য এখানে আলাদা করে বলছি। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে সর্বসম হলে অবশ্যই সদৃশ হবে, কিন্তু সদৃশ হওয়া মানেই সবসময় সর্বসম নয়, সেটা হতেও পারে নাও হতে পারে। আর একই সংখ্যক বাহু বিশিষ্ট দুটো বহুভুজ সদৃশ হবে যখন তাদের অনুরূপ কোণগুলো সমান হবে এবং অনুরূপ বাহুগুলো সমান অনুপাতে থাকবে। এবার আমরা একটু 18.1 এক্সারসাইজটা নিয়ে আলোচনা করি। দেখো 18.1 এক্সারসাইজে তোমাদের দিয়ে দিয়েছে যেগুলো, যে সকল বর্গক্ষেত্র কি হবে, সদৃশ। সকল বৃত্ত কি হবে, সদৃশ। সকল সমবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ। দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলো সমান হয় এবং অনুরূপ বাহুগুলো সমান অনুপাতি হয়। আমি তোমাদের এই আলোচনাটা করে দিচ্ছি, যে অনুরূপ বাহুগুলো সমান অনুপাতি হতে হবে আর অনুরূপ কোণগুলো সমান হতে হবে। যে কোনো দুটি সর্বসম চিত্র অবশ্যই সদৃশ, আর যে কোনো দুটি সদৃশ চিত্র সর্বদা সর্বসম যে হবে এমন কোনো কথা নেই, হতেও পারে নাও হতে পারে। যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান, আর যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলো সর্বদা সমানুপাতিক। এটাও কিন্তু ঠিক। আবার এইটাও সত্যি যে যে কোনো দুটি সদৃশ চিত্রের অনুরূপ কোণগুলো সমান, এটাও কিন্তু সত্যি হবে। কিন্তু বর্গক্ষেত্র আর রম্বস সর্বদা সদৃশ হবে না, সদৃশও হতে পারে অসদৃশও হতে পারে। এই গেল আমাদের সদৃশতার প্রথম অংশের আলোচনা। এবার আমরা যাই দুটো সদৃশকোণী ত্রিভুজের নিয়ে কথা বলতে গিয়ে। দুটো সদৃশকোণী ত্রিভুজ আমরা তার কি কি শর্ত পাব। এখানে দেখো প্রথমেই বলে নিই, এই সদৃশকোণী ত্রিভুজ নিয়ে যিনি আলোচনা করেছেন তিনি হচ্ছেন গ্রিক গণিতজ্ঞ থ্যালাস। এই জন্য আমরা এই বেসিক উপপাদ্যটাকে বা থ্যালাসের উপপাদ্য বলে থাকি। বিখ্যাত গ্রিক গণিতজ্ঞ থ্যালাস এই কাজটা করেছেন, যে দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হলে তাদের কি বলা হয়। যখন দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান তখন আমরা ওই ত্রিভুজ দুটোকে সদৃশকোণী ত্রিভুজ বলবো। তাহলে দুটো ত্রিভুজ সদৃশ হলে যেমন তাদের অনুরূপ বাহুগুলি সমান হবে এবং ত্রিভুজদ্বয় সদৃশকোণী হবে, আবার উল্টো দিক থেকেও আমরা বলতে পারি যে যে কোনো দুটো ত্রিভুজের বাহুগুলো সমান্তরাল হলে অপর দুটি বাহুকে তারা সমান অনুপাতে ভাগ করবে। আমি একটু একটু করে আলোচনা করি। প্রথমে যে অনুপাতগুলো বলতে গিয়ে আমরা কি বলবো। অনুপাত বলতে গিয়ে প্রথমেই আমরা যেটা বলবো, যে দেখো A1 A2 A3 A4 আমি একটা বাহুকে এতগুলো ভাগে ভাগ করেছি, প্রত্যেকটা ভাগ 1 একক। A1 1 একক, A2 A3 1 একক, এইভাবে ভাগ করেছি। তাহলে দেখো A1 আর A3 1:2, আবার A1 A3 আর A1 A4 এই দুটো যখন নেব তখন হবে 2:3। আমি এখানে বিভিন্নভাবে সেইগুলোকে দেখিয়েছি। এইবার চলে আসি দেখো ত্রিভুজের ক্ষেত্রে, যে ABC একটা ত্রিভুজ, এই ত্রিভুজের
এবি আর এসি বাহুর উপর বিসি বাহুর সমান্তরাল করে একটা সমান্তরাল সরলরেখা টেনেছি। এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল করে। এবার এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল করে সরলরেখা কিভাবে টানা যায় দেখো। আমি ডিই এই একটা সমান্তরাল সরলরেখা টানতে পারি, আবার ডি1 ই1 এটাও বিসি বাহুর সমান্তরাল, এইভাবেও টানতে পারি, ডি2 ই2 এইভাবেও টানতে পারি। যেভাবেই আমি টানি না কেন, আমি যে সমান্তরাল সরলরেখাটা নেব তার রেসপেক্টে দেখো এডি আর ডিবি এই দুটো বাহুর যে অনুপাত হবে, এই আর ইসি এই দুটো বাহুরও সেই একই অনুপাত হবে। আবার যখন ডি1 ই1 সরলরেখা নেব তখন এ ডি1 আর ডি1 বি এই এদের যা অনুপাত হবে, এ ই1 ই1 সি এই অনুপাতও একই হবে। একইভাবে তৃতীয় ক্ষেত্রেও ঘটনাটা সত্যি। এবার আমরা যেটা বলবো যে নির্দিষ্ট অনুপাতের ক্ষেত্রে আমরা যাচাই করে দেখতে পারবো যে যে কোনো ত্রিভুজে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। আমরা যদি মেপে দেখি স্কেল দিয়ে এবং তাদের অনুপাত করি তাহলেও দেখতে পারবো, কিন্তু প্রমাণ তোমাদের এখানে প্রমাণ হিসেবে জানার দরকার নেই, কারণ এটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, এটা তোমাদের সিলেবাসের বাইরে। কিন্তু এটা দিয়ে যে অনুসিদ্ধান্তগুলো আছে সেই অনুসিদ্ধান্তগুলো কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে পড়ছে। অনুসিদ্ধান্তগুলো কি কি আছে জানো? অনুসিদ্ধান্তগুলো হচ্ছে যে এবিসি ত্রিভুজে বিসির সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করলে আমাদের প্রমাণ করতে হবে এবি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ইসি। তাহলে এবি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ইসি এটা প্রমাণ করতে গেলে আমরা কি করব? আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি পেয়েছি যে এ ডি বাই ডিবি ইকুয়াল টু এ ই বাই ইসি। এটা আমরা থ্যালাসের উপপাদ্য থেকে পেয়েছি যে এ ডি বাই ডিবি ইকুয়াল টু এ ই বাই ইসি। তারপরে আমরা কি করব? এর দুপাশের সঙ্গে এক যোগ করে দেব। এক যোগ করলেই দেখো আমাদের পরের এটা চলে আসছে যে এবি বাই ডিবি ইকুয়াল টু এসি বাই ইসি। আবার আরে একটা প্রমাণ আছে যে এডি বাই এবি ইকুয়াল টু এই বাই এসি, এটাও এখান থেকেই আসবে, কিন্তু এটাকে প্রথমে কি করে নেব? উল্টো করে নেব। অর্থাৎ এই লাইনটাকেই আমি যদি ঘুরিয়ে লিখি তাহলে লিখব ডিবি বাই এডি ইকুয়াল টু ইসি বাই এই। এইবার উভয় পক্ষের সঙ্গে এক যোগ করব, তাহলেই আমরা এই দ্বিতীয় প্রমাণটা পেয়ে যাব। এরপর আমরা বিভিন্ন রকম অনুসিদ্ধান্ত থেকে অনুশীলনীর অঙ্ক চলে আসব। যে এখানে আরও একটা কথা জেনে রাখো যে যে কোনো সরলরেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে তারা তৃতীয় বাহুর সমান্তরাল হবে। এটা হচ্ছে উল্টো উপপাদ্যটা। থ্যালাসের যে উপপাদ্য তার উল্টো উপপাদ্যটা এটা। এখানে হচ্ছে যে কোনো ত্রিভুজে যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, আর ঠিক এর উল্টোটা হচ্ছে যে সরলরেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে তার তৃতীয় বাহুর সমান্তরাল হবে। কোনো প্রমাণই আমাদের লাগবে না, কারণ প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। আমরা এবার চলে যাই একটু অনুশীলনীতে, দু একটা তোমাদের সাথে আলোচনা করে দিই। এর পরের অংশে আবার তোমাদের সাথে অনুশীলনীর আরও কিছু নিয়ে আলোচনা করব। দেখো
18.2 অনুশীলনী 244 পৃষ্ঠায় আছে। 1-এর 1 দাগ বলছে এবিসি এর বিসি বাহুর সমান্তরাল করে এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে পিবি এ কিউর সাথে সমান, আর এপি 9 একক কিউসি 4 একক হলে পিবির দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো এখানেও আমরা সেই থ্যালাসের উপপাদ্যটাই ব্যবহার করেছি, ব্যবহার করে আমরা এই মানটা বের করেছি। তাহলে এখানে পিবি হচ্ছে 6 একক বেরিয়েছে। একইভাবে আমরা 2-এর অঙ্কটায় যাই, যে বলছে পিবির দৈর্ঘ্য এপির দৈর্ঘ্যের দ্বিগুণ আর কিউসির দৈর্ঘ্য এ কিউর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি হলে এসির দৈর্ঘ্য কত হবে হিসেব করে দেখি। এটার সমাধানও তোমাদেরকে আমি করে দিলাম, আর 3 দাগের অঙ্কটার মানে 1-এর যে 3 তার সমাধানটাও আমি তোমাদেরকে করে দিলাম। সমাধান দেখে আশা করি অবশ্যই বুঝতে পারবে। যদি বুঝতে না পারো তাহলে আমাকে এই ফোন নাম্বারে ফোন করবে, আর তোমাদের কেমন লাগলো সেটাও ফোন করে জানাতে পারো। আজ এই পর্যন্তই থাক, আবার পরের অংশে আমরা পরের অনুশীলনী নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।